আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে জানি যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আরো 15 মিনিট বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের নাম্বার বললাম একই রাখা হয়েছে, অর্থাৎ 100 মার্ক। তাহলে মেইন প্রশ্ন হচ্ছে 15 মিনিট কেন বাড়ানো হইলো? সহজ উত্তর যে তাহলে 100টা প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন আসতেছে যেটা করতে তাদের কাছে মনে হয়েছে আমাদের সময় বেশি লাগবে। তার মানে অবশ্যই অবশ্যই আমাদের সময় বেশি লাগবেই। তাহলে বেশি সময় যেহেতু লাগতেছে, বেশি সময়টা সময় লাগার সম্ভাব্য কারণ হচ্ছে দুইটা। এক নম্বর কারণ, যখন আমি গতকালকে নিউজটা পাইলাম, খুব অ্যানালাইসিস করলাম যে সময়টা কেন বেশি দিল। কারণ হচ্ছে তোমার সময় ব্যয় হইতেছে কোথায় সেটা বুঝতে হবে। খুব সুন্দর করে একটু মনোযোগ সহকারে কথাটা বুঝো, তারপর আমি তোমাকে কিছু জিনিস প্রশ্নটা দেখাবো। এক নম্বর কথা হচ্ছে প্রশ্ন পড়তে তোমার সময় লাগতেছে। দুই নম্বর হচ্ছে প্রশ্নটাকে মাথায় প্রসেস করতে তোমার সময় লাগতেছে এবং সেই প্রসেস অনুযায়ী উত্তর দাগাইতে তোমার সময় লাগতেছে। তাহলে এই প্রশ্নগুলা বললাম অনেক আগের থেকেই আমাদের যে কমিটি আছে বা যারা প্রশ্ন প্রণয়ন করবে তাদের সাথে রিলেটেড যারা আছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে, অনেক আগের থেকেই শোনা যাচ্ছে যে এরকমের প্রশ্ন হবে যেটা মুখস্থ বিদ্যার বাইরে। তো প্রশ্ন হচ্ছে স্টিল নাও 60 থেকে 70টা প্রশ্ন বললাম তোমার টিপিক্যাল মেডিকেলের প্রশ্ন, যে এতদিন ধরে যেরকম আসছে সেরকমই আসবে। বাকি 20, 25, 30টা প্রশ্ন, 30% প্রশ্ন হচ্ছে অ্যানালিটিক্যাল প্রশ্ন হবে। তো এখন অ্যানালাইটিক্যাল প্রশ্ন মানে কি? যে প্রশ্নটা সরাসরি তুমি কোনো বইয়ের লাইন থেকে হুবহু তুলে দেওয়া হয় নাই বা তুমি পারবা না, যে প্রশ্নটা তুমি কখনোই কোনো বইতে বা কোনো গাইডে হয়তো বা হুবহু মুখস্থ করছো, মুখস্থ করে তুমি পরীক্ষা হলে কমন পাবা না। রাদার এই প্রশ্নটা তোমার বুঝতে হবে, তোমার বেসিক থাকা লাগবে, যে বেসিকটা তোমার মাথার মধ্যে প্রসেস করে তোমার সঠিক উত্তর দাগায় নিয়ে আসতে হবে। এখন তখন আমার মনে খটকা হইলো যে বাংলাদেশের মতো এডুকেশনাল সিস্টেম, মানে বাংলাদেশের এডুকেশন সিস্টেম তো স্টিল জঘন্য, আমি ওপেনলি বলি জঘন্য। তো তারা হঠাৎ করে এত অ্যানালিটিক্যাল হয়ে গেল, এটা কখনোই সম্ভব না, কখনোই বিশ্বাসযোগ্য না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ফলো করে হইতেছে ইন্ডিয়া আর হইতেছে আমাদের যে বাইরের দেশগুলো আছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে। কারণ এদের দেশে আমাদের স্টুডেন্টগুলো যায়, সো এদের সাথে কারিকুলামের সাথে আমাদের কারিকুলাম মানে ওই আর কিচ্ছু না, মানে রস 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 বুঝাইতে পারছো? তোমরা হচ্ছে খাইছো না, রসগোল্লা? তো রসগোল্লাটা চিপড়াইলে যে রসটা বের হয়, ওই ইউএসএ ইন্ডিয়ার চিপড়াইলে যে রস বের হইতেছে সেটা হচ্ছে বাংলাদেশ এডুকেশন। তো তখন আমরা ঘাটলাম যে আমাদের ইন্ডিয়ায় এরকম অ্যানালাইটিক্যাল প্রশ্ন আছে কিনা। ইভেন তোমরা যেন জানো যে ডাক্তারদের ডিগ্রির ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ডিগ্রিগুলো ইউএসএ এবং ইউকে দেয়। অস্ট্রেলিয়াও আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাও আছে, এমআরসিএস, এমআরসিপি, এফসিপিএস, এফআরসিএস, এফআরসিপি, বিভিন্ন ডিগ্রি আছে, নাম আছে, এমডি। তো এই ডিগ্রিগুলো আসছে বললাম ওই পাশ্চাত্য থেকেই। জাস্ট এফসিপিএসটা হচ্ছে সাবকন্টিনেন্টে চলে, তো ইউএসএ ইউকে থেকেই ডিগ্রিগুলো আসছে। তো এই জন্য আমরা খুব গতকালকে সারা রাত বসে অ্যানালাইসিস করলাম যে ইন্ডিয়া এডুকেশনের মধ্যে এই টাইপের প্রশ্ন বা এই সিস্টেমটা আছে কিনা, অ্যানালাইটিক্যাল সিস্টেমটা আছে কিনা ইউএসএ ইউকে। এবং তখন খুব চমৎকার চমৎকার জিনিস আমরা পাইলাম, এবং আমরা এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে সব কিছু থেকে ইনফরমেশন গ্যাদার করলাম যে আসলে কাহিনীটা কি হয়েছে। তো যেই লাউ সেই কদু, ওইটাই দেখা গেছে যে ইন্ডিয়ার প্রশ্নগুলো আমি দেখলাম সেখানে এরকম অ্যানালিটিক্যাল প্রশ্ন হয়। ইউএসএ ইউকের কিছু কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে মেডিকেল এক্সাম পর্যন্ত এইখানে এরকম অ্যানালিটিক্যাল প্রশ্ন থাকে যেগুলি তোমাকে তোমার ব্রেইন খাটায় করতে হবে। দ্যাটস দ্য থিং। সো এইটা আসলে বাংলাদেশের কেউ আবিষ্কার করে এখানে বসায় নাই, এটা অন্যান্য দেশগুলোতে আছে, সেখান থেকে একটু একটু নিয়ে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া হবে, এবং এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা প্রশ্ন সোজা হবে। অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো খুব বেশি কঠিন হবে না। কিছু কিছু জায়গায় আমি দেখতেছি অ্যানালিটিক্যাল প্রশ্ন মানে উহুদাই নিজের মন মতো করে দিচ্ছে, না এতটা সহজ না। অ্যানালাইসিস করার পরেই বললাম আমি এখন যেই হাতে গোনা 4টা বা 5টা প্রশ্ন দেখাবো, যথেষ্ট অ্যানালাইসিস করার পরে একদম ফুললি স্ট্যান্ডার্ড প্রশ্নটা আমরা বের করছি। সরি। সো আমাদের এই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পাবা, যদি তুমি ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, তুমি কমেন্ট বক্সে পেয়ে যাবা।
তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা বুঝতে পারছি যে মেডিকেল যে অ্যানালাইটিক্যাল কোশ্চেনটা কোথা থেকে আসছে, কিরকম প্রশ্ন হবে একটু পরে বুঝবো, আর এই কারণেই 15 মিনিট বাড়ানো হয়েছে। তুমি একটা জিনিস চিন্তা করো যে আগে আমি, এখন প্রশ্ন হচ্ছে এই অ্যানালাইটিক্যাল প্রশ্ন 100টাতে কত পার্সেন্ট থাকবে? আমি বলছি হচ্ছে অ্যানালিটিক্যাল প্রশ্ন থাকবে অ্যারাউন্ড 30%। আমি বলছি 30 to 40%, ম্যাক্সিমাম হলে 30 to 40%। তাহলে এই 30 to 40% ভাইয়া আপনি কিসের ভিত্তিতে বললেন? আমি টাইমটা দেখছি 15 মিনিট। 15 মিনিট বললাম একটা হিউজ মার্ক, যেখানে একটা মুখস্থ প্রশ্ন দাগাইতে সর্বোচ্চ তোমার সময় লাগবে হচ্ছে 30 সেকেন্ড, পড়ার থেকে শুরু করে একদম গোল্লা ভরাট পর্যন্ত, কিন্তু সেখানে 15 মিনিট বাড়ানো হয়েছে। তাহলে 15 দিয়ে যদি 30 সেকেন্ড, মানে আমরা যদি 1 মিনিটে 2টা করে প্রশ্ন দাগাই, সেক্ষেত্রে 15 দুগুণে 30টা প্রশ্ন আমি ধরছি। 30টার বেশি বাড়বে না কখনোই না, আরো কমবে, বরঞ্চ কমবে। আমি লেখার জন্য জাস্ট ফর সে টু সে 30 to 40% বলছি, বাট অ্যাকচুয়াল নাম্বারটা 30% আরো কম হবে। হাতে গোনা দেখা গেছে, হাতে গোনা সর্বোচ্চ হইলে 10 থেকে 15টা কোশ্চেন এরকম অ্যানালাইটিক্যাল দিতে পারে। এটা আমার প্রেডিকশন, আমার একান্ত ধারণা। দ্যাটস ওয়াই আমি মনে করি যে যারা প্রিপারেশন নিচ্ছ তারা বললাম ডিফোকাসড হয়ে যায় না, তোমাদের ওইখান থেকেই 70% আপ টু 70% কমন আসবে, খেয়াল করো। বাকিটা আন্তর্জাতিক সমস্যা হইতে পারে, বাকিটা মানবিক গুণাবলী, বাকিটা অ্যানালিটিক্যাল কোশ্চেন আসতে পারে। যাই হোক, আলটিমেটলি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষাটা খিচুড়ি বানায় ফেলাইছে। মানে আমি জানি না, আমি হাউ শুড আই সে দিস, মানে সামথিং লাইক ছাগলের দল এরকম করবে কিনা জানি না, যে একটা 25 ব্যাচের উপর এরকম নির্যাতন হয়ে যাইতেছে, এইটা মানা যায় না ভাই। আপনার মানবিক গুণাবলী লাগবে, আপনার আন্তর্জাতিক লাগবে, ঠিক আছে, আপনার অ্যানালিটিক্যাল কোশ্চেন লাগবে, আপনি আগের ব্যাচে বলে দেন, এইচএসসি 26 ব্যাচে বলে দেন, এইচএসসি 26 ব্যাচে তো এখনো সময় আছে, 25 নিয়ে করতেছে। যাই হোক, আমরা একটা প্রশ্ন দেখার মাধ্যমে অ্যানালিটিক্যাল প্রশ্নটা আসলে কিরকম হতে পারে, সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো আমরা সিলেক্ট করছি। আচ্ছা, আসো, বলছে একজন রোগী রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম, তাহলে অক্সিজেনটা হইতেছে আমাদের কি? অক্সিজেনটা হচ্ছে আমাদের কম, O2 কম, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হয়ে গেছে কি? বেশি। তো এখন শ্বাস প্রশ্বাস হার কেমন হবে? আশা করি দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে, আমি আরেকটু বড় করি, ওকে গুড। তো এখন শ্বাস প্রশ্বাসের হার, তাহলে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, তাহলে অক্সিজেনের পরিমাণ কমে গেছে রক্তে, এটা হচ্ছে আবার ব্লাডে। তাহলে তুমি বুঝতেই পারতেছো বেশি পরিমাণ অক্সিজেন তোমাকে ইনহেল করতে হবে, অর্থাৎ প্রশ্বাস নিতে হবে। আর কার্বন ডাই অক্সাইড যেহেতু রক্তে বেড়ে গেছে, কার্বন ডাই অক্সাইডটা বাইরে বের করে দিতে হবে। দ্যাট মিন্স তোমার যে নিঃশ্বাস আছে সেটাও তোমাকে বাড়াইতে হবে। তাহলে প্রশ্বাস নিঃশ্বাস বেড়ে গেলে আমাদের শ্বাস প্রশ্বাসের হার কি হয়ে যাবে? অবশ্যই বেড়ে যাবে। তো দ্যাটস ওয়াই এখানে আর একটা সুন্দর উদাহরণ দিছে। এটা হচ্ছে, আমি তোমাকে বললাম একদম বেসিক কমন সেন্স, যাতে তুমি উত্তর করতে পারো। এখানে একটা প্রশ্ন দিছে যে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে রক্তের অম্লতা বাড়ে, মেইন যে রিজনটা আসলে, তো অম্লটা বাড়লে মানে আমাদের যে পিএইচ তো তখন কি হয়ে যায়? কমে যায়। তো আমাদের যে কেমো রিসেপ্টর গুলো আছে ব্লাড ভেসেলের, এই কেমো রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয়ে মেডুলা অবলাঙ্গাটার নিচে আছে হচ্ছে পন্স অ্যাকচুয়ালি। তো এই পন্স এবং মেডুলা অবলাঙ্গাটাতে একসাথে উদ্দীপনা দেয়, তখন ওই শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। ঠিক আছে, মেডুলা অবলাঙ্গাটার সাথে আর একটা থাকে পন্স। আমরা জানি এই মেডুলা অবলাঙ্গাটার পন্স দুই জায়গায় মিলেই তো আমার শ্বাস প্রশ্বাস কেন্দ্র। সো আশা করি তুমি অ্যানালাইটিক্যাল প্রশ্নটা চেহারাটা ধরতে পারতেছো কিনা। এটা বললাম তুমি মুখস্থ পড়তে পারবা না, তোমার স্টেপ বাই স্টেপ চিন্তা করে তোমার উত্তর দিতে হবে। এবং এইটা পরীক্ষা হলে উত্তর দিতে মিনিমাম 1 মিনিট সময় তোমার বললাম লাগবে, একদম প্রশ্ন পড়া থেকে শুরু করে উত্তরের গোল্লা ভরাট পর্যন্ত। আমরা আরেকটা কোশ্চেন দেখি, সুন্দর একটা কোশ্চেন করছে। হৃৎপিণ্ড, ধমনী, কৈশিক নালী এবং শিরা হৃৎপিণ্ড, এটা আমাদের একটা সংবহন, রক্তের সংবহন। এইখানে যদি কৈশিক নালীটা বন্ধ করে দেওয়া হয়, কৈশিক নালীটা কি করে দিছি? বন্ধ করে দিছি, তাহলে সবচেয়ে আগে প্রভাবিত হবে কি? রক্ত হৃৎপিণ্ড থেকে ধমনীতে যাচ্ছে, ধমনী থেকে কৈশিক নালিকাতে যাচ্ছে। এর পরের পার্ট নিয়ে তো আমাদের চিন্তাই নেই, কারণ আমি রক্তকে তো কৈশিক নালী পর্যন্ত আটকে দিছি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে আমার ধমনী ছিল, হ্যাঁ ধমনী ছিল, এবং এইটা ছিল হচ্ছে আমার কৈশিক ভেইন। তাহলে এটা হচ্ছে আমার আর্টারি, এখান থেকে রক্ত যাচ্ছে, এটা হচ্ছে আমার ভেইন,
আর এই পার্টটা হইতেছে আমাদের কি বলতো, সবাই জানি সেটা হচ্ছে কৈশিক জালিকা। তো কৈশিক জালিকাটাতে ধরো তুমি ব্লক করাইছো, কি করছো, এটাকে ব্লক করে দিছো, এইভাবে ব্লক করে দিছো। তাহলে রক্ত তো হৃৎপিণ্ড থেকে আসতেইছে আসতেইছে আসতেইছে, ফলে আলটিমেটলি কি এই জায়গাটা দেখবে এরকম হয়ে গেছে, ফুলে গেছে, মানে কি এখানে রক্তর প্রেসার অনেক বাইরে গেছে। স্বাভাবিক না? স্বাভাবিক না? তাহলে কোথায় চাপটা বাড়তেছে, কোথায় চাপটা বাড়তেছে? আর্টারিতে। চাপটা বাড়তেছে কোথায়? আর্টারিতে চাপ বেড়ে যাবে, কারেক্ট আনসার। কৈশিক নালীতে বন্ধ হয়ে গেলে তবে রক্ত সমান যেতে পারবে না, ফলে রক্ত ধমনীতে জমে থাকবে এবং সেখানে চাপ বেড়ে যাবে, যেটাই অ্যাকচুয়ালি আমাদের ঘটে স্ট্রোকে। আস্তে আস্তে চাপ বাড়তে 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 এক পর্যায়ে আমার ধমনীর যে প্রাচীরটা আছে সেই প্রাচীর অর্থাৎ এন্ডোথেলিয়াম ফেটে যায়, ফলে মস্তিষ্কের যে সাইনাসগুলো সেখানে রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা স্ট্রোক বলি। কনসেপ্টটা সেখান থেকে আসছে। এবং এরপরের এই যে প্রশ্নগুলা দেখতেছো, হ্যাঁ প্রশ্নগুলা কিভাবে আসলো, এই প্রশ্নগুলা ইন্ডিয়ার যেই এক্সামগুলা হচ্ছে, তুমি বুয়েটেও দেখো, বুয়েট নিট পিজি থেকে শুরু করে বুয়েটের যেই ইন্ডিয়ার যে আইআইটি থেকে শুরু করে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো যে ভর্তি পরীক্ষা প্রশ্ন দিচ্ছে, সেটা বললাম বুয়েটে সিকে রুয়েটের আসতেছে আসতেছে আসতেছে। ওই যে বললাম যে রসগোল্লা তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিবে না, ওই রসগোল্লার চিপ পাইলে যে রসটা পড়বে সেই রসটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কপি করে নিয়ে আসবে। একটা কথা আছে, এডটেক জগৎ একটা কথা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার বাতাস 1 বছর পরে হলেও বাংলাদেশে আসে। ইন্ডিয়ার এডটেক ওয়ান শট, এই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে ওয়ান শট সর্বপ্রথম হচ্ছে আমাদের এই ইসে আসে, ইন্ডিয়ার এডটেকটা আসে, বাইজুস তারপরে ফিজিক্স ওয়ালা, হ্যাঁ এখান থেকে আসে। ঘন্টার পর ঘন্টা খুব চমৎকার করে ক্লাস নেয়, সেটাই বললাম পরবর্তীতে ওয়ান শট বাংলাদেশে আসছে। সো এই প্রশ্নগুলো বললাম এক্স্যাক্টলি ইন্ডিয়া নাহলে ইউএসএ কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে আনা, সেটাকে আরেকটু বাংলাদেশের যে পাঠ্যপুস্তকের মতো করে আমরা মডিফাই করছি চ্যাট জিপিটি দিয়ে। তো একটা রাসায়নিক বিক্রিয়ার তাপ উৎপন্ন হচ্ছে, এই প্রশ্নটা খুব জোস একটা প্রশ্ন, কেমিস্ট্রির মধ্যে একটা খুব জোস প্রশ্ন, মাথা নষ্ট প্রশ্ন, তুমি দেখলে বুঝো। বিক্রিয়ার তাপ উৎপন্ন হচ্ছে কিন্তু বিক্রিয়াটা খুব ধীরে চলতেছে, তাহলে তাপ উৎপন্ন মানে হচ্ছে ডেল এইচ আমাদের নেগেটিভ, মানে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা এইটুক বেসিক জিনিস আমরা সবাই জানি। নিচের কোনটি করলে বিক্রিয়ার গতি বাড়বে কিন্তু উৎপন্ন তাপের অপরিবর্তিত থাকবে? আমরা জানি যে বিক্রিয়ার সাম্য অবস্থা কিংবা বিক্রিয়ার পারিপার্শ্বিক অবস্থার কোনো পরিবর্তন ছাড়াই বিক্রিয়ার হার তথা গতি বাড়ায় একটা মাত্র বস্তু, সেটার নাম হচ্ছে অনুঘটক বা ক্যাটালিস্ট। অনুঘটক বা কি? ক্যাটালিস্ট। তাহলে তাপ ঠিক রেখে গতি কমানো বা বাড়ানোর জন্য আমাকে কি প্রয়োগ করতে হবে? অনুঘটক প্রয়োগ করতে হবে। রিঅ্যাকশন এনার্জির পরিবর্তন করে না, অনুঘটকের একটা অন্যতম বৈশিষ্ট্য। ভরে এবং গঠনে অপরিবর্তিত থাকে, এটা অনুঘটকের বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা এখন আসো আর একটা প্রশ্ন দেখি, আমাদের লাস্ট প্রশ্ন, একটা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা প্রশ্ন দিচ্ছে। কনসেপ্ট, এই প্রশ্নের কনসেপ্টটা হচ্ছে মিউটেশন। আমাদের মেডিকেলে তুমি আর মিউটেশন, অনেক টাইপের মিউটেশন পড়াবে, তুমি যখন একটু বড় ক্লাসে আমাদের মতো উঠবা, মেডিকেলে উঠবা ইনশাআল্লাহ চান্স পায়, তখন তুমি মিউটেশন, অনেক টাইপের মিউটেশন আছে, মিউটেশন, ডিলেশন, পয়েন্ট মিউটেশন, বিভিন্ন মিউটেশন আছে, সেখান থেকে কনসেপ্ট আনা হয়েছে। যদি ডিএনএ রেপ্লিকেশন চলাকালীন একটি নাইট্রোজেনাস বেস, একটা নাইট্রোজেনাস বেস বাদ পড়ে যায়, তাহলে ফলাফল কি হতে পারে? প্রোটিন স্ট্রাকচার অপরিবর্তিত থাকবে, প্রোটিন স্ট্রাকচার সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে, কেবল একটি অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হবে, ডিএনএ আগের মতো থাকবে। তুমি একটা জিনিস চিন্তা করো, একটা নাইট্রোজেনাস বেস যদি বাদ পড়ে যায়, মানে কি সে টু সে এখানে এটিসি ছিল, তাহলে এটিসিটাকে যদি মাঝখান থেকে কোনো কারণে টিটা বাদ দিয়ে দেয়, তাহলে সেই সিকোয়েন্সটা, টোটাল সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল না? কোথায় এটিসি আর কোথায় এসি? টোটাল সিকোয়েন্স চেঞ্জ হলে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হওয়া মাত্র টোটাল প্রোটিনের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে সবসময় মনে রাখবা যে ডিএনএ রেপ্লিকেশনের সময় যে কোনো একটা নির্দিষ্ট খাত যদি বাদ পড়ে যায়, তাহলে টোটাল প্রোটিন স্ট্রাকচার, টোটাল প্রোটিন স্ট্রাকচার সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। লাস্ট আর একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে যাদের স্টিল নাও গ্যাপ আছে, যাদের স্টিল নাও রিভিশনে এবং সিলেবাসের গ্যাপ আছে, সিলেবাস তোমাকে নিজেকে শেষ করতে হবে, কিন্তু
আমাদের সমস্যাটা হইতেছে কি জানো, সেটা হচ্ছে আমরা শেষ মুহূর্তে আইসে আসলে মডেল টেস্টের জন্য দৌড়াই, আমরা শেষ মুহূর্তে আইসে পরীক্ষার জন্য দৌড়াই, আমরা শেষ মুহূর্তে আইসে নাম্বার তোলার জন্য দৌড়াই, কিন্তু নাম্বারটা আসলে যেভাবে তুলতে হবে সেটার পিছনে দৌড়াই না। মানে কি, তোমার গ্যাপ ফিল আপের উপর তুমি সময় দাও না। আমি বলছিলাম না যে ধরো 1 লাখ পরীক্ষা দেয় তাহলে 5,000 চান্স পায়, তাহলে 5,000 চান্স পায়, বাকি 5,000 বাদ দাও, ধরো 1 লাখ পরীক্ষার মধ্যে 60,000ই ফেল করবে, 60,000ই ফেল করবে, এবার ফেলের রেট আরো বাড়বে। তাহলে 60,000 জন কেন ফেল করে? আরে ভাই, একটা ছেলে একটা মেয়ে যদি বেসিক ইন্টারমিডিয়েটের বেসিক নলেজ দিয়েও যদি পরীক্ষা দিত, তাহলে তো ও 40+ নাম্বার তুলতে পারতো, 40-এ পাস না। তাহলে কেন ফেল করতেছে? কারণ শেষ মুহূর্তে ও হ্যাপাজার্ড, একদম অগোছালো হয়ে যায়, ওর মাথার মধ্যে না কিছু ঢুকতেছে, না ওর কোনো আউটপুট বাড়তেছে, রেদার ও আরো ডিমোটিভেটেড এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাইতেছে। এর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে শেষ মুহূর্তে নিজেকে গুছায় না নেয়া। এই জন্যই নট ফর অল স্টুডেন্ট, নট ফর টপার স্টুডেন্টস, জাস্ট ফর এভারেজ আমার মতো স্টুডেন্ট আমি বলি, আমি যে প্রবলেমটা ফেস করছি লাস্ট ফাইটে সেটার সমাধানই দিচ্ছি, যে লাস্ট ফাইটটা তোমাকে প্রিপারেশনটা গুছায় দিবে। লাস্ট ফাইট হচ্ছে একটা রিভিশন ব্যাচ, একই সাথে অনুশীলনী এক্সাম ব্যাচ, মানে 2 in 1। তুমি রিভিশন ক্লাস মাত্র 1 ঘন্টা কম্প্যাক্ট রিভিশন ক্লাসের মাধ্যমে তুমি পড়াটা গুছায় নিতে পারবে। আমি সবসময় বলি 3টা স্টেপ ফলো করতে হবে রিভিশনে। 1 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক আর অনুশীলনী কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে। 2 নাম্বার পার্টটা হইতেছে তোমার কোথায় প্রবলেম আছে, কোথায় কনফিউশন হচ্ছে, কোন জায়গাটা স্টিল তোমার উইকনেস আছে, তুমি কোথায় বারবার পড়লেও তুমি ভুলে যাইতেছো, এই জায়গাটা আইডেন্টিফাই করে পড়া। তো এই 2টা কাজ তুমি যদি করতে যাও তোমার অনেক সময় লাগে যাবে। সেই জন্যই আমি এই সলিউশনটা তোমাকে দিতেছি, যে আমি 1 ঘন্টা ক্লাস করার পরে তোমার এই 2টা পয়েন্ট, এই 2টা স্টেপ অটোমেটিকলি কভার হয়ে যাবে। থার্ড স্টেপ কি? দাগানো লাইন, ইম্পর্টেন্ট লাইন পড়া, যেটা পড়তে জাস্ট রিডিং দিতে অলরেডি তুমি পড়া আছে, জাস্ট রিডিং দিতে তোমার সর্বোচ্চ 30 টাকা, একটা বড় অধ্যায় হলেও 30-45 মিনিট ম্যাক্সিমাম লাগবে। মানে 2-3 ঘন্টার মধ্যে, যদি 3 ঘন্টার মধ্যে তোমার টোটাল চ্যাপ্টার কমপ্লিট। যেমন পরিপাক ও শোষণ, আমি 1.5 ঘন্টায় যে ক্লাস নিছি, তুমি জাস্ট ওই ক্লাসটা ডেসক্রিপশন বক্সে ডেমো ক্লাস আছে, দেখে নিও, যে এইটা করার পরে তোমার জাস্ট যদি দাগানো লাইনটা তুমি পড়ো, এনাফ, তুমি ইনশাল্লাহ পরিপাক ও শোষণ নিয়ে আটকাবা না। সো যাদের ডিভিশন নিয়ে সমস্যা হচ্ছে তারা লাস্ট ফাইটে এনরোল করো। আর জিকে ইংলিশে যাদের সময় আছে, আমি মেবি জিকে ইংলিশে এনরোলমেন্ট অফ করে দিছে কিনা জানি না, তারপর একটু হোয়াটসঅ্যাপ করো যাদের জিকে ইংলিশের সমস্যা আছে। 30টা দিন তুমি যদি আমাকে জাস্ট 1 ঘন্টা করে সময় দিতে পারো, ইনশাল্লাহ তোমার জিকে ইংলিশ 100% ক্লিয়ার হয়ে যাবে। বেস্ট অফ লাক, টাটা।